আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 50। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন। কোয়েশ্চেন নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটিকে পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলির গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। প্রথমে আমরা প্যাসেজটি বাংলা মানে সহ একবার পড়ে নেব। উই উড ফাইন্ড, আমরা খুঁজে পেতাম, এ হ্যামার, একটি হাতুড়ি, ফর হিম, তার জন্য, অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট, তারপরে সে হারিয়ে ফেলতো, সাইট অফ দ্য মার্ক, সেই চিহ্নটা, হি হ্যাড মেড, যেটা সে করে রেখেছিল, অন দ্য ওয়াল, দেওয়ালে, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যে জায়গা দিয়ে পেরেকটি যাওয়ার কথা ছিল বা পেরেকটিকে পোতার কথা ছিল। ইচ অফ আস হ্যাড টু গেট আপ, আমাদের প্রত্যেককেই উঠতে হতো, অন দ্য চেয়ার, চেয়ারের উপরে, বিসাইড হিম, তার পাশে, অ্যান্ড সি, এবং দেখতে হতো, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা এটা খুঁজে পাই কিনা। উই উড ইচ ডিসকভার, আমরা প্রত্যেকেই খুঁজে পেতাম, ইট, এটাকে, অর্থাৎ সেই চিহ্নটাকে, ইন এ নিউ প্লেস, একটা নতুন স্থানে, অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সকলকে বোকা বলতেন। ট্রাইং টু রিচ এ পয়েন্ট, একটি জায়গাতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে, 3 ইঞ্চিস বিয়ন্ড, যেটা ছিল 3 ইঞ্চি দূরে বা নাগালের বাইরে, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, মানে যেখানে তার পৌঁছানো মানে পসিবল বা সম্ভব ছিল তার থেকেও। দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিংটা বা সুতোটা স্লিপ করে যেত, অ্যান্ড ডাউন হি উড স্লাইড, এবং তিনি হোরকে পড়ে যেতেন বা সে হোরকে পড়ে যেত, অন টু দ্য পিয়ানো, পিয়ানোর ওপরে। এবার প্রশ্ন উত্তর। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করো, অর্থাৎ নাম্বার অনুযায়ী মানে ঘটনাক্রম অনুযায়ী সাজাও। তো সেইভাবে যদি আমরা সাজাই তাহলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব এরকম। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রথমে হবে এই সেন্টেন্সটি, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, তারপরে হয়ে যাবে এইটি, আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, তারপরে হয়ে যাবে এইটা, এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তারপরের সেন্টেন্স হয়ে যাবে ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, আর সব মানে এখানে যে সেন্টেন্স রয়েছে তাদের মধ্যে সর্বশেষ হয়ে যাবে হি ফেল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপরে পড়ে যেতেন। তো এই অ্যান্সারটাকে তোমরা আর একটা ভাবে করতে পারো, এই রিঅ্যারেঞ্জটাকে। তো এইখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এদের মধ্যে সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রথমে এভাবে অ্যান্সারটা লেখার পরে তোমরা কি করবে, সর্বপ্রথমে দেখতে পাচ্ছ যে 2 নম্বরের সেন্টেন্সটা হবে, তাহলে তোমরা এখানে 2 লিখে দিলে, মানে যেমনভাবে 2 নম্বর লেখা আছে তেমনভাবে, তারপরে পাশে একটা অ্যারো চিহ্ন দিলে বা তীর চিহ্ন দিলে। এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে লাস্টে মানে 5 নম্বরের যে সেন্টেন্স রয়েছে সেটা দ্বিতীয় স্থানে থাকছে, তাহলে তোমরা এবার লিখে দিলে 5। এরপরে তোমরা করতে পারো কি, দেখো 3 নম্বরে কোন সেন্টেন্সটা পাচ্ছি, 3 নম্বরে পাচ্ছি এই 4 নম্বরের সেন্টেন্সটি, তাহলে আমরা এখানে লিখে দিলাম 4। তারপরে আমরা কোন সেন্টেন্স পাচ্ছি 4 নম্বরে পাচ্ছি 1 নম্বরের সেন্টেন্সটি, তাহলে এখানে আমরা লিখে দিলাম 1। আর অবশেষে 5 নম্বরে পেয়ে যাচ্ছি 3 নম্বরের সেন্টেন্সটি। তাহলে এরকম ভাবে কিন্তু তোমরা মানে এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু তোমরা রিঅ্যারেঞ্জটি করতে পারো। চাইলে কিন্তু তোমরা দুটো পদ্ধতি করে দিতে পারো, মানে প্রথমে এরকম ভাবে করে দিলে তারপরে নিচে অ্যান্সার এই কথাটা লিখে তোমরা এরকম ভাবে করে দেবে, তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, মানে কেন প্রত্যেককে তার পাশে চেয়ারে উঠতে হতো বা চেয়ারে ওঠার একটা প্রয়োজনীয়তা ছিল সকলের জন্য। তার অ্যান্সারটা আমরা এরকম ভাবে লিখতে পারি, ইট ওয়াজ নেসেসারি টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড আঙ্কেল পোজার, মানে আঙ্কেল পোজারের পাশে চেয়ারে সকলে ওঠার প্রয়োজন হয়ে পড়েছিল, টু ফাইন্ড আউট দ্য মার্ক লস্ট বাই হিম, সেই চিহ্নটাকে খুঁজতে যেটা সে হারিয়ে ফেলেছিল, অর্থাৎ আঙ্কেল পোজার যে চিহ্নটাকে হারিয়ে ফেলেছিল সেটাকে খোঁজার জন্য আমাদের সকলকে সেখানে উঠতে হতো। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কেল তাদের সকলকে মানে তাদের প্রত্যেককে বোকা বলে মনে করতো। অ্যান্সার হবে এরকম, আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দেম টু বি ফুলস, আঙ্কেল বিবেচনা করতেন তাদের সকলকে বোকা বলে, বিকজ কারণ, দে ডিসকভার্ড দ্য মার্ক, তারা সেই মার্কটা বা চিহ্নটা আবিষ্কার করেছিল, ইন এ নিউ প্লেস, একটি নতুন। এবারে নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড আঙ্কেল পোজার ফল অন দ্য পিয়ানো, কেমন ভাবে আঙ্কেল পোজার পিয়ানোর উপরে পড়ে গিয়েছিলেন। অ্যান্সার, আঙ্কেল পোজার ট্রাইড টু রিচ, আঙ্কেল পোজার চেষ্টা করেছিলেন নাগাল পেতে, এ পয়েন্ট, একটা জায়গা, 3 ইঞ্চিস যেটা ছিল 3 ইঞ্চি বিয়ন্ড মানে দূরে বা বাইরে, হিজ রিচ তার নাগালের,
অ্যান্ড দ্য স্ট্রিং স্লিপড, এবং স্ট্রিংটা স্লিপ করে গিয়েছিল। দাস এরকমভাবে হি ফেল অন দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপরে পড়ে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটিকে যত্ন সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলির উত্তর দাও, দ্যাট ফলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। তাহলে আবারও আমরা প্যাসেজটি বাংলা মানে সহ একবার পড়ে নিচ্ছি। ইউ নো অফকোর্স দ্যাট, তোমরা অবশ্যই জেনে থাকবে যে, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী খুব খুব পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক দিন ধরে, দেয়ার আর নো মেন অর উইমেন লিভিং ইন ইট, অর্থাৎ কোনো নরনারী এখানে বসবাস করতেন না। বিফোর দ্য মেন কেম দেয়ার, মানুষ আসার আগে, দেয়ার আর অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র পশু পাখিরা এখানে বসবাস করত। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং পশু পাখিদেরও আগে, দেয়ার ওয়াজ অ্যাট টাইম, একটি সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, তখন কোনো রকমের প্রাণের অস্তিত্বই এই পৃথিবীতে ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করাটাই কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে এতটা পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, সমস্ত রকমের পশু পাখি এবং মানুষজনে, টু বি উইদাউট দেম, সেইগুলো ছাড়া। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমাদের যে পৃথিবীটা আজকে এত রকমের পশু পাখি এবং মানুষজনে পরিপূর্ণ, এবং সেই মানুষজন এবং পশু পাখি ছাড়া এই পৃথিবীর অস্তিত্ব কল্পনা করাটাই যেন ডিফিকাল্ট বা কঠিন। বাট কিন্তু সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু, এবং যারা হ্যাভ স্টাডিড, পড়াশোনা করেছে, অ্যান্ড থট, এবং ভাবনা চিন্তা করেছে, এ গ্রেট ডিল, অনেক, অ্যাবাউট দিজ ম্যাটার্স, এই সমস্ত বিষয় নিয়ে, টেল আস, তারা আমাদের বলে, দ্যাট যে, দেয়ার ওয়াজ এ টাইম, একটি সময় ছিল, হোয়েন, যখন, দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবীটা এতটাই গরম ছিল, ফর অ্যানি লিভিং বিং টু লিভ অন ইট, কোনো জীবের পক্ষে সেখানে বাস করাটা অসম্ভব ছিল। এবার কোশ্চেন ধরে ধরে আমরা অ্যান্সারগুলো করে নেব। হাউ ওল্ড ইজ দ্য আর্থ, অ্যান্সারটা হবে এইরকম, দ্য আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ পৃথিবী হলো অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড, মানুষের অস্তিত্বের আগে আমাদের পৃথিবীর বর্ণনা করো। অ্যান্সারটি হবে এরকম, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ, অর্থাৎ মানুষের আগমনের আগে শুধুমাত্র পশু পাখিরাই সেখানে বাস করত, এবং পশু পাখিদেরও আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ, পৃথিবীতে কেন কোনো জীবন বা প্রাণ ছিল না? তার অ্যান্সার হবে এরকম, দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, বিকজ, কারণ, ইট ওয়াজ ভেরি হট দেন, তখন এটা খুব উত্তপ্ত ছিল। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আন্ডারলাইন মানে তলে দাগ দাও দ্য নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ডগুলোর ইন দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সে। তো প্রথম সেন্টেন্সে রয়েছে, দেখো যে, সিন্স ইট ইজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, ইউ শুড ওয়ার দ্য রেইনকোট, এই বাক্যে নমিনাল কম্পাউন্ড হবে রেইনকোট। দেখো রেন আর কোট দুটোই নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করেছে রেইনকোট, তাই এটা হলো নমিনাল কম্পাউন্ড। নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, তুমি কি জানো কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়? তো এখানেও দেখো ওয়াশিং এবং মেশিন এই দুটো নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন নাউন তৈরি হয়েছে, তাই এটাকে বলছে ওয়াশিং মেশিন। নেক্সট কোয়েশ্চেন, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, কখনোই ড্রিঙ্কিং ওয়াটারকে নষ্ট করো না, এখানে আমাদের নমিনাল কম্পাউন্ড হয়ে যাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। এবারে কোয়েশ্চেন নাম্বার ডি, দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, এখানে আমাদের নমিনাল কম্পাউন্ড হয়ে যাচ্ছে অয়েল পাম্প। এবার আলোচনা করব কোশ্চেন নাম্বার 4টাকে নিয়ে। সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন, সঠিক হোমোফোনটাকে বেছে নাও ফ্রম দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটস থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো। হোমোফোন মানে হলো একই রকমের উচ্চারণ কিন্তু এদের মানে এবং বানানটা আলাদা। তো প্রথমে বলছে যে আকবর দ্য গ্রেটেস্ট মুঘল এম্পেরার, আকবর যিনি ছিলেন একজন মহান মুঘল সম্রাট, তারপরে শূন্যস্থান, তারপরে বলছে ফর 49 ইয়ার্স, 40 বছর ধরে তিনি কি করেছিলেন, 49 ইয়ার্স অর্থাৎ 49 বছর ধরে
49 বছর ধরে তিনি কি করেছিলেন? তিনি রাজত্ব করেছিলেন। তো রাজত্ব করা ইংরেজিটা কি হবে? রাজত্ব করা ইংরেজিটা হবে রেন্ট। তো এখানে আমরা লিখে দিলাম রেন্ট, এই বানানটা হবে। এরপরে দেখো পরের প্রশ্ন, অনামিকা লাভস টু হ্যাভ, অনামিকা ভালোবাসে খেতে, কি খেতে? এখানে হবে কার্ড, CURD কার্ড, এই কার্ড মানে হলো দই। আর CARD কার্ড, এই কার্ড মানে হলো কার্ড, এমনি যেটা তাস মানে কার্ড, আবার অনেক কিছু হয় কার্ড মানে। এবার দেখো সানিয়া ইজ টু, এখানে হবে উইক টু মুভ আউট অফ ডোরস, অর্থাৎ সানিয়া এতটাই দুর্বল যে সে দরজা থেকে সরতে পারে না। ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, এখানে হবে টিভি সিরিয়াল, সিরিয়াল বানানটা হবে এরকম। আর এই যে সিরিয়াল রয়েছে CEREALS, এই সিরিয়াল মানে আলাদা, এই মানে হলো দানা শস্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, চিতা হলো সবচেয়ে দ্রুতগামী প্রাণী। এটাকে আমাদের কি করতে হবে? ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি রয়েছে ফাস্টেস্ট, তো পজিটিভ ডিগ্রি ব্যবহার করে সেন্টেন্স লিখলে হবে এরকম, নো আদার অ্যানিমাল ইজ সো ফাস্ট অ্যাজ দ্য চিতা। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। এখানে পজিটিভ ডিগ্রি রয়েছে, এটাকে সুপারলেটিভ করলে অ্যান্সারটা হয়ে যাবে এইরকম, এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। কোয়েশ্চেন নাম্বার 3, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রেটি অ্যাজ তানিয়া। এইটাতে বলেছে ইউজ কম্পারেটিভ ডিগ্রি, এখানে রয়েছিল পজিটিভ ডিগ্রি ব্যবহার ছিল, করতে হবে কম্পারেটিভ, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এইরকম, তানিয়া ইজ প্রেটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, তার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে গিয়েছিল। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, এই যে রিজেক্টেড রয়েছে এর অ্যান্টোনিম দিয়ে আমাদের এটাকে রিপ্লেস করতে হবে, মানে নতুন করে লিখতে হবে, তাহলে অ্যান্সারটা হবে এরকম, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। নেক্সট কোয়েশ্চেন, ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা? অ্যান্সার হবে রটেন। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে, ম্যাচ কলাম A উইথ কলাম B, A কলামের সঙ্গে B কলাম ম্যাচ করতে হবে। প্রথমে রয়েছে ফিলাটেলিস্ট, এই ফিলাটেলিস্ট মানে হলো ওয়ান হু কালেক্টস স্ট্যাম্প, অর্থাৎ যে ব্যক্তি স্ট্যাম্প সংগ্রহ করে। তারপরে রয়েছে অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট থেকে হয়ে যাচ্ছে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ব্যক্তি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না, অর্থাৎ যাকে আমরা নাস্তিক বলি। এরপর রয়েছে স্কাল্পটর, স্কাল্পটর থেকে হয়ে যাবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পটরস। এবার 4 নম্বরে রয়েছে অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে হবে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। এরপরে পেসিমিস্ট, পেসিমিস্ট থেকে হয়ে যাচ্ছে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, অর্থাৎ জীবন সম্পর্কে যার নেগেটিভ আউটলুক রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইনএভিটেবল, ইনএভিটেবল মানে সার্টেন টু হ্যাপেন, অর্থাৎ যা ঘটবেই বা অবসম্ভাবী যেটাকে বলা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন, সেকশন C, রাইটিং, সাপোজ ইয়োর কাজিন হ্যাজ নেভার বিন টু ইয়োর ভিলেজ, মনে করো তোমার কাজিন কখনোই তোমার গ্রামে আসেনি। রাইট এ লেটার, একটা চিঠি লিখো, ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, মোটামুটি 70টি শব্দের মধ্যে, টু হিম, তাকে, এখানে হিমও হতে পারে হারও হতে পারে, তোমার কাজিন যে তাকে লিখতে হবে। ডিসক্রাইবিং ইয়োর ভিলেজ, তোমার গ্রামের বর্ণনা দাও, অ্যান্ড ইনভাইটিং হিম, এবং তাকে আমন্ত্রণ করিয়ে টু ভিজিট ইয়োর ভিলেজ, তোমার গ্রামে। তাহলে তোমার কাজিন কখনোই তোমার গ্রামে আসেনি, তাকে তোমার গ্রামের বর্ণনা দিয়ে নিমন্ত্রণ করো, এই হলো বিষয়। তাহলে এবার আমরা অ্যান্সারটা দেখে নিই। প্রথমে আমরা এইভাবে অ্যান্সারটা শুরু করব। প্রথমে উপরে ডান দিকে লিখে দেবো যিনি চিঠিটা লিখছেন তার ঠিকানা। এখানে যদি আমি লিখি তাহলে আমার ঠিকানা, তুমি লিখলে তোমার ঠিকানা। তো ঠিকানা বলতে এখানে আহামরি কিছু লেখার দরকার নেই, শুধু পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট আর তার নিচে ডেট, এটা ডান দিকের কাজ হয়ে গেল উপরে। এবার বাম দিকে মানে পরের লাইনে বাম দিকে মাই ডিয়ার লিখে তোমার কাজিনের নাম এখানে লিখে দেবে। আমি যেমন এখানে জিম লিখেছি, তোমরা তোমাদের কাজিনের নাম লিখবে। তারপরে এইভাবে শুরু করো, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন দ্য বেস্ট অফ হেলথ, আশা করছি এই চিঠি যখন তোমার কাছে যাবে তখন তুমি ভালোই থাকবে, মানে এটা আমরা বাংলাতে বলি না যে আশা করি ভালো নিয়েছো, ঠিক ওরকম ধরনের মানে। হেয়ার আই এম গিভিং ইউ এ ভিভিড ডেসক্রিপশন, আমি তোমাকে একটা স্পষ্ট বর্ণনা দিচ্ছি অফ মাই ভিলেজ, আমার গ্রামের। আই অলসো ওয়ান্ট, এছাড়াও আমি চাইবো ইউ টু ভিজিট মাই ভিলেজ, তুমি আমার গ্রামটাকে ভিজিট করো, ইন দ্য আপকামিং ভ্যাকেশন, আগত ছুটিতে, মানে এরপরে যে ছুটি শুরু হবে সেই ছুটিতে। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ নিশ্চিন্তপুর, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি নোন ইট।
আমার গ্রামের নাম হলো নিশ্চিন্তপুর, যেটা তুমি ইতিমধ্যে জেনে গেছো। ইট ইজ এ স্মল অ্যান্ড বিউটিফুল ভিলেজ, এটা একটা ছোট্ট এবং সুন্দর গ্রাম। ইন দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে অবস্থিত যেটা। গ্রিন ফিল্ড সারাউন্ড আওয়ার ভিলেজ, সবুজ মাঠগুলো আমাদের গ্রামটাকে ঘিরে ধরে। অ্যান্ড ট্রিজ, এবং গাছেরা কাস্ট দেয়ার কুল শেড, তাদের শীতল ছায়া বিস্তার করে অল ওভার ইট, এর ওপরে। দ্য ফ্রেশ ব্রিজ, টাটকা বাতাস, অ্যান্ড দ্য টুইটার অফ দ্য বার্ডস, এবং পাখিদের কিচিরমিচির উইল রিফ্রেশ ইয়োর বডি অ্যান্ড মাইন্ড, তোমার শরীর এবং মনটাকে একেবারে সতেজ করে দেবে। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড, একটি বড় খেলার মাঠ রয়েছে। ইন দ্য মিডিল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যেখানটায়। বিসাইডস, তাছাড়া দেয়ার আর হাই স্কুল, একটি হাই স্কুল রয়েছে। টু প্রাইমারি স্কুলস, দুটো প্রাইমারি স্কুল রয়েছে। হেলথ সেন্টার, একটি স্বাস্থ্যকেন্দ্র। টেম্পল, একটা মন্দির। মসজিদ, একটা মসজিদ রয়েছে, এটসেট্রা ইত্যাদি। অ্যাবাউট 1000 পিপুল লিভ হিয়ার, প্রায় 1000 মতো লোক এখানে বসবাস করে। মোস্ট অফ দেম আর পিজেন্টস, তাদের বেশিরভাগই কৃষক। বাট দেয়ার আর সাম টিচার্স, ডক্টর, শপকিপার্স, বিজনেসম্যান অ্যান্ড মেনি আদার্স, কিন্তু এছাড়াও সেখানে অনেক টিচার্স, ডক্টরস, দোকানদার, ব্যবসায়িক এবং আরো অন্যান্য পেশার লোকও রয়েছে। ইউ উইল বি ইমপ্রেসড, তুমি মুগ্ধ হয়ে যাবে। বাই দ্য সিম্পলিসিটি অফ আওয়ার ভিলেজার্স, আমাদের গ্রামবাসীদের সিম্পলিসিটি দেখে বা সরলতা দেখে। দ্যাট ইজ অল ফর টুডে, আজকে এই পর্যন্তই রইল। মোর আরো বেশি হবে বা আরো বেশি কথা হবে হোয়েন ইউ উইল ভিজিট মাই ভিলেজ, যখন তুমি আমার গ্রামটা ভিজিট করবে। উই লাভ অ্যান্ড বেস্ট উইজেস, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তারপরে ডান দিকে লিখবে এরকম ভাবে, এক লাইন ছেড়ে দিয়ে ইয়োরস এভার, ইয়োরস এভার লেখার পরে যে চিঠিটা লিখছে তার নাম, শুধু নাম, এখানে কিন্তু টাইটেল দিতে হবে না। তো এখানে ধরো আমার নাম যদি বিল হয়, তো অর্থাৎ আমি যদি বিল চিঠিটা লিখছি তাহলে বিল লিখলাম। যদি তুমি চিঠি লেখো তোমার নাম লিখবে, অর্থাৎ যে এখানে চিঠি লিখছে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে। আমি এখানে একটা নাম বসিয়ে দিয়েছি বিল, তোমরা তোমাদের মতো বসিয়ে নেবে। তারপরে যেটা ভাইটাল, বাম দিকে নিচে এরকম একটা চারকোনা বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার পুরো অ্যাড্রেস, ফুল পোস্টাল অ্যাড্রেস। তার মধ্যে থাকবে প্রথমে নাম, তারপরে থাকবে কেয়ার অফ দিয়ে তার বাবার নাম বা গার্জেনের নাম, তারপরে তার পুরো বাড়ির ঠিকানা, এটা কিন্তু দিয়ে দিতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে একটা কাল্পনিক ঠিকানা, তোমরা এরকম ভাবে করে নেবে। এবার আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে। রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, নিচের প্যাসেজটা একটা সামারি লেখো। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে একটি ছোট্ট প্যাসেজ, এর সামারি আমাদের লিখতে হবে। তো সামারি লেখার নিয়মটা হলো যে যতটা আয়তনে প্যাসেজটা দেওয়া থাকে তার মোটামুটি 3 ভাগের 1 ভাগ আয়তনে আমাদের সামারিটা করতে হবে। তো এখানে প্যাসেজটা আগে আমরা পড়ে নিই, তাহলে সামারিটা করতে আমাদের সুবিধা হবে। দ্য কনস্টেবল কেম, কনস্টেবল এলো। টুক মি বাই দ্য হ্যান্ড, আমার হাত ধরলো। অ্যান্ড পুশড মি আউট, এবং আমাকে বাইরে ঠেলে দিল। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার লাগেজগুলোকেও নিয়ে যাওয়া হলো। I refused to go to the other compartment, আমি অন্য কম্পার্টমেন্টে বা অন্য রেলের কামরায় যেতে অস্বীকার করেছিলাম। and the train steamed away, এবং ট্রেনটি ধোঁয়া ছাড়তে ছাড়তে বেরিয়ে গিয়েছিল বা চলে গিয়েছিল। I went and sat in the waiting room, আমি গিয়ে ওয়েটিং রুমে বসেছিলাম। keeping my handbag with me, আমার হ্যান্ডব্যাগটাকে আমার পাশে রেখে বা আমার সঙ্গে রেখে। leaving the other লাগেজ হোয়ার ইট ওয়াজ, এবং অন্যান্য লাগেজগুলো যেখানে ছিল সেখানেই রয়েছিল। দ্য রেলওয়ে অথরিটিজ, রেলওয়ে কর্তৃপক্ষ হ্যাড টেকেন চার্জ অফ ইট, এইগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছিল। এটার সামারি আমরা এরকম ভাবে করছি, দেখো যদিও এটা দেখে বড় লাগছে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এখানে ফ্রন্টের সাইজটা বড় করে দেওয়া আছে তাই কিন্তু বড় লাগছে, কিন্তু এটা কিন্তু বড় না, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া রয়েছে তাতে এটা অনেক ছোট। দেখো, দ্য কনস্টেবল পুশড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ লাগেজ আউট অফ দ্য ট্রেন, কনস্টেবল ন্যারেটরকে এবং তার লাগেজকে ট্রেন থেকে ঠেলে দিয়েছিল। রিফিউজিং দ্য আদার কম্পার্টমেন্ট, অন্য কামরায় যাওয়া অস্বীকার করে। হি স্যাট ইন দ্য ওয়েটিং রুম, সে ওয়েটিং রুমে বসে গিয়েছিল উইথ হিজ হ্যান্ডব্যাগ, তার হ্যান্ডব্যাগটাকে নিয়ে। দ্য রেলওয়ে অথরিটি হ্যাড টেকেন চার্জ অফ আদার লাগেজ, অর্থাৎ রেলের কর্তৃপক্ষ অন্যান্য লাগেজগুলোর চার্জ বা দায়িত্ব নিয়েছিল। তাহলে এই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।